আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প আত্মার স্পর্শে। গল্পটি লিখেছেন শামসুল ইসলাম, ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প আত্মার স্পর্শে। 50,000 টাকা খরচ করে যে মধ্যবিত্ত ছেলেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, একমাত্র সেই জানে কষ্টটা কতখানি। তার ভিতরে অধম একজন। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, বেশ কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে ঝিনাইদহ সাকসেস বিশ্ববিদ্যালয়ে কোচিং সেন্টারে ভর্তি হলাম। বাড়ি থেকে ক্লাস করি, কারণ মেসে থাকার মতো অর্থ নেই। বাবার অনেক স্বপ্ন ছিল আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, কিন্তু কপালে না থাকলে যা হয়। অনেক বিশ্ববিদ্যালয়ে ফর্ম উঠালাম, কোথাও চান্স হলো না, এমনকি ওয়েটিং লিস্টেও নামটি আসলো না। চান্স না পেয়ে হতাশ হয়ে গেছি, চারিদিকে অন্ধকার দেখা শুরু করেছি। নিজেকে সামলাতে পারছি না, কারণ নিয়ত ছিল কখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ব না। তবু ভাগ্যের নির্মম পরিহাস, আমাকে সেখানেই ভর্তি হতে হলো। নিজের কাছে মনে হয় সদ্য কোনো বিদুষী রমণীর প্রেমে ছ্যাঁকা খাওয়া, ব্যাকা হওয়া আমি ইউসুফ, কারণ কোথাও চান্স পাইনি, যার কারণে এমন মনে হচ্ছে নিজের কাছে। কোনো উপায় না পেয়ে সরকারি কেসি কলেজ ঝিনাইদহ অর্থনীতিতে ভর্তি হলাম। আজ কলেজের প্রথম দিন। সময়টা 2014 সালের 2 মার্চ। আমার বাড়ি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, সেখান থেকে ঝিনাইদহ শহর 20 কিমি দূরে। আর্থিক সংকটের কারণে গাড়ি ভাড়া দিয়ে কলেজে যাওয়াটা বেশ কষ্টসাধ্য। বাধ্য হয়ে বাংলার পালচার বাইসাইকেল হাঁকিয়ে কালীগঞ্জ পর্যন্ত 5 কিমি যাই। সেখান থেকে গড়াই বা রূপসা পরিবহনে স্টুডেন্ট ভাড়ায় কলেজে পৌঁছালাম। ক্লাসরুম বেশ পরিপাটি করে সাজানো, দেওয়ালে অনেক হাতের আলপনা আঁকা, বেলুন দিয়ে গেটে এত সুন্দর করে সাজানো, দেখেই মন ভরে যায়। গেটের পাশেই সুন্দরী কয়েকজন ললনা, রজনীগন্ধা, গোলাপ ও সাথে একটি প্রথম বর্ষের বুকলিস্ট নিয়ে দাঁড়িয়ে আছেন। কলেজের নবীন ছাত্রছাত্রীদের হাতে ফুলের তোড়া তুলে সাদর সংবর্ধনা দিয়ে গ্রহণ করছেন। তাদের ভিতরে এ বান্দাও একটা ফুলের তোড়া পেলুম। সেদিন বেশ আনন্দের সাথে ওরিয়েন্টেশন ক্লাস উপভোগ করলাম। ভাবলাম নিয়মিত ক্লাস করব, কারণ অর্থনীতি নিয়ে লোক খালাতো ভাই পড়াশোনা করেছেন। তিনি বলেছেন, অর্থনীতি নিয়েছিস, নিয়মিত না পড়লে সিজিপিএ কম হবে, সুতরাং সাবধান। আর ব্যষ্টিক অর্থনীতি খুব কষ্টসাধ্য বিষয়। অনেকে শেষ বর্ষে পড়েও প্রথম ও দ্বিতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষা দিতে দেখেছি, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়াশোনা করেন না, যার পরিণতি রেজাল্ট খারাপ আর পয়েন্ট কম। ভাইয়ের মুখে এসব কথা শুনে রীতিমতো ভয় পেলাম। মানে ভাবলাম আমাকে প্রাইভেট পড়তে হবে। পড়লাম না প্রাইভেট, নিয়মিত ক্লাস করব, তাহলে ইনশাল্লাহ পারব। মনে মনে বললাম, আমি খারাপ ছাত্র নাকি? কথাগুলো বেশ অহংকারের সাথে নিজে নিজে মনের ভেতর আওড়াতে লাগলাম। নিয়মিত ক্লাসের চিন্তায় পরের দিন আবার সেই 5 কিমি সাইকেলে হাঁকিয়ে কলেজে গেলাম। কলেজে ক্লাসরুমে প্রবেশ করে রীতিমতো অবাক হলাম। অসংখ্য সুন্দরী রূপসী ললনা, যাদের দিকে তাকাই মনে হয় তাদের চেহারায় মাদকতা মিশ্রিত। সেদিন কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ ক্লাস করে বাড়ির দিকে রওনা করলাম। আজ কলেজের 3য় দিন। ইচ্ছে আছে কোনো বান্ধবী বা বন্ধু খুঁজে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব। এভাবে একা একা ক্লাস করতে মন চায় না। আবার ভাবি, না, বান্ধবীদের সাথে যোগাযোগ করব না, কারণ যদি প্রেমে পড়ে যাই তাহলে বিপদ। প্রেমে বর্তমানে যে পরিমাণে ছ্যাঁকা খাচ্ছে, তাতে আমার ভীষণ ভয় হচ্ছে, না জানি আমার সাথে একই অবস্থা হয়। এই তো বেশি দিন নয়, বন্ধু রাসেল রিপার প্রেমে ছ্যাঁকা খেয়ে অনেকগুলো ঘুমের বড়ি খেয়ে 3-4টা দিন হাসপাতালে কাটিয়েছে। না, মেয়ে বন্ধুদের সাথে বন্ধুত্ব স্থাপন করব না। চুপচাপ ক্লাসে আসবো আর যাব, কারোর লগে কথা বলবো না। অর্থনীতি ডিপার্টমেন্টটা 1 নম্বর ভবনে 3য় তলা, যেখান থেকে কলেজের নিচের মনোমুগ্ধকর পরিবেশ দেখা যায়। কলেজের ভেতরে প্রশাসনিক ভবনের সামনে থেকে ইসলামী স্টাডিজ বিভাগ পর্যন্ত বিভিন্ন রকমের ফুলের সমাহার, দেখলেই যে কারো চোখ জুড়িয়ে যাবে। সারি সারি টব ভর্তি গোলাপ, সূর্যমুখী, হাসনা হেনা, রজনীগন্ধা, সাথে বড় বড় গাঁদা ফুল। আরও অনেক প্রজাতির ফুল আছে, যেগুলোর নাম জানি না, কারণ আমি 2টা জিনিস মনে রাখতে পারি না, একটা ফুলের নাম আর একটা রং। তো যাই হোক,
কলেজের ভিতরের পরিবেশ দেখলে মনে হয় একটা পার্ক। বাইরের এসব দৃশ্য অবলোকন করছি, এমন সময় পিছন থেকে এক কণ্ঠস্বর ভেসে আসে। হাই, আমি আব্দুল আজিজ, আপনি? আমি ইউসুফ। কোন ডিপার্টমেন্ট, কোন ইয়ারে পড়েন? তার দিকে মনোনিবেশ করে বললাম, অর্থনীতি, প্রথম বর্ষ। আপনি? আরে আপনি করে কেন, আমরা সেম ইয়ার এবং পরস্পর বন্ধু। বেশ ভালো, একটা ছেলে বন্ধুর দরকার ছিল। যাক, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। ঠিক বলেছ, আমারও ভালো লেগেছে। আমার সাথে কথা শেষ হবার পূর্বেই দেখি আজিজ একদল মেয়ের পিছু নিল। কিরে, কেমন আছিস? আজিজ বলল, ভালো, তুই? চল আড্ডা দি। কোথায়? স্মৃতিসৌধে। সেদিন আজিজের সাথে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিলাম, কিন্তু মনের ভিতরে এক অপরাধবোধ কাজ করল। না, এমন করব না কখনো। প্রতিটা দিন রৌদ্র সহ্য করে 5 কিমি সাইকেল হাঁকিয়ে যাওয়াটা বড় কষ্টকর হয়ে উঠল আমার জন্য। বাবাকে বললাম, আমার অনেক কষ্ট হচ্ছে, এভাবে প্রতিনিয়ত সাইকেল হাঁকিয়ে ক্লাস করা আমার জন্য রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার। বাবা আমার একটা দীর্ঘশ্বাস ফেলে, বুঝতে পারছি, তবে তুই চিন্তা করিস না, শীঘ্রই তোর মেচে ওঠার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। সেদিনই আজিজুকে বলে রাখলাম, আমার জন্য সুন্দর মনোরম পরিবেশে একটা ম্যাচ দেখে দিস। সে কথা অনুযায়ী কাজ করল না, কারণ তার সময় কম, অনেক টিউশনি করে সারাদিন। বাধ্য হয়ে খালাতো ভাইকে ফোন দিলাম, তিনি আমাকে একটা ম্যাচে উঠালেন। ম্যাচের নিয়ম নীতিগুলো খুব পছন্দ হলো। যেখানে উঠলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নিয়মিত ফজরের পর কোরআন ও হাদিসের দাস শিখতে হবে ও দিতে হবে, ছোট বড় সবার সাথে উত্তম আচরণ করতে হবে, মোবাইল ফোনে নাটক সিনেমা রাখাও দেখা যাবে না, রাত জেগে অবৈধভাবে কোনো প্রকার প্রেমলীলায় মত্ত হওয়া যাবে না, 1 ওয়াক্ত সালাত কাজা হলে সারাদিন মিল বন্ধ, সাথে জরিমানা। ম্যাচের পরিচালক জাকির ভাই, তিনি অমায়িক মানুষ। এবার তিনি মাস্টার্স করছেন, অথচ আমি মাত্র প্রথম বর্ষে। তবুও তিনি আমাকে আপনি ছাড়া কখনো তুমি বা তুই বলে সম্বোধন করেননি। ম্যাচে পড়াশোনার জন্য অনেক ভালো পরিবেশ, কিন্তু আমার রুমমে একজন, তাকে মোটেও সহ্য করতে পারি না। তার কর্মকাণ্ড অনেকটা মুখোশধারীর মতো। তার নাম রবি, আমার রুমমেট সেম ইয়ার, বাট তার সাবজেক্ট ভিন্ন। রবি আমাদের সাথে যখন মসজিদে সালাত আদায় করতে যাই, সে মসজিদে না ঢুকে অন্যদিকে চলে যায়। একদিন দেখি সে সিগারেট খাচ্ছে লুকিয়ে। এভাবে তার অকাম আমার চোখে খলসা হতে থাকলো। আমার প্রচণ্ড রাগ হলো। একদিন তার পুরনের লুঙ্গি দেখে বুঝলাম সে অপবিত্র। বাট জাকির ভাই যখন ফজরে সকলের সালাতের আহ্বান করল, রবি তখন অজু ছাড়াই পাঞ্জাবি পরে সালাতে দাঁড়িয়ে পড়ল। এমন নোংরামি দেখে আমার রাগে ভিতরটা গজগজ করতে লাগলো। সালাত সমাপ্ত করে রবিকে বললাম, কিরে, লজ্জা করলো না নিজের ভিতর? এতটা নিকৃষ্ট কাজ করলি? কি করেছি জানিস না? সকলের সামনে জানিয়ে দেব। ও এই কথা, আর বলিস না। এই শীতে গোসল করব কেমনে, আবার সালাত না পড়লে মিল অফ। বাধ্য হয়ে অসৎ পথ অবলম্বন করলাম। ছি, ঘৃণা করে না তোর? ধুর, কিতাব বলিস। আচ্ছা রবি, তোর তো দাঁড়িয়েছে, নিয়মিত সালাত পড়িস, সুন্নতি পোশাক পরিস, তো এসব মানুষকে দেখানোর জন্য না? তোর ভিতরে তো আল্লাহ পাকের কোনো ভয় নেই। শোন, কর্ম যাই হোক, মানুষের মাঝে ভদ্র পোশাক পরলে সম্মান পাওয়া যায়, তাই একটু মাঝে মধ্যে এমন করি। ভালো হয়ে যা। তাছাড়া জাকির ভাইকে সব বলে দেব, তখন তোর মুখও উন্মোচন হয়ে যাবে। বলবি মানে, আমিও তোর নামে এমন কাজ করব, আমাকে যদি মেস থেকে ছিট কেটে দেয়, সাথে তোর ছিটও কাটবে, সেই ব্যবস্থা আমি করব। ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না। শোন ইউসুফ, এত জ্ঞান দিস না, মেছে এসব টুকটাক হতেই পারে। সেদিন আর কোনো কথা বাড়ালাম না, চুপ করে লেপের ভিতরে শুয়ে পড়লাম। বেশ কিছুদিন পর টেস্ট পরীক্ষা শুরু হলো। আমার পরীক্ষা মোটামুটি ভালোই হলো। তার মাস 3 পর আমার প্রথম বর্ষ পরীক্ষা শেষ হলো। অনেক পড়াশোনা করলাম, বাট রেজাল্টটা ভালো করতে পারিনি। সেটা ভাবতেই খুব কষ্ট হচ্ছে। এদিকে রবির বাচ্চা রবি দিন দিন তার সীমা অতিক্রম করে ফেলেছে। বাধ্য হয়ে সম্পূর্ণ বিষয়ে জাকির ভাইকে জানালাম, আমি রবির সাথে এক রুমে থাকব না। সেদিনই রবির সিট কেটে দেই। বেশ খুশি, আমি অন্ততপক্ষে আপদটা বিদায় হয়েছে। হঠাৎ আজিজের ফোন, কই রে তুই? রুমে।
তুই? আজ সন্ধ্যার পর চল সার্কাস দেখি। জীবনে কখনো সার্কাস দেখিনি, ভাবলাম সুযোগটা কাজে লাগাই, বাট পকেটের দিকে যেয়ে আজিজ রে, টাকা নেই কাছে, যেতে পারবো না। হা হা হা, ধুর শালা, টাকা আমি দেব, আর তুই বিকাল 3টার দিকে চলে আসিস, আড্ডা দেব, তারপরে সন্ধ্যার পর সার্কাস। আমাদের মেসের রুলস ছিল অন ইসলামিক কর্মকাণ্ডের সাথে মেসের কোনো সদস্য ছিট থাকাকালীন ভিতরে বাইরে কোনো অপরাধের সাথে জড়িত পেলেই বিনা নোটিশে ছিটকাটা। তবু রিস্কি নিয়ে বিকালে সোজা স্মৃতিসৌধে যেয়ে দেখি আজিজ, সাথে আরও 3টি মেয়ে। একটি মেয়েকে চিনতে পারলাম, তবে ক্লিয়ার না। চুপচাপ আজিজের পাশে বসে পড়লাম, তবে এর আগে আজিজের সম্পর্কে কয়েকটি তথ্য না দিলেই নয়। সেটা হলো আজিজ অনেক খাটো, যার কারণে তার মনে অনেক কষ্ট। কেন আমি খাটো? আজিজের মুখের বাচনভঙ্গি অত্যন্ত চমৎকার, কথার ভিতর মাধুর্যতা মিশ্রিত, সহজে যে কোনো মেয়ে তার প্রেমে পড়ে যাবে। মেয়েদের একটু বদ অভ্যাস, যে ছেলের বাচনভঙ্গি যত অমায়িক তার সাথে তত সহজে মিশে যায়, যার ধারাবাহিকতায় সে ইতিমধ্যে অনেক বান্ধবী জুটিয়েছে। কিন্তু আমি কোনো বান্ধবী ভয়ে করিনি, কারণ যে মেসে থাকি এসব অকামের খবর পেলে ছিট কেটে দেব। আমি চাই না কখনো এত সুন্দর মেস চেঞ্জ করতে। তো যাই হোক, আজিজ বলল, বস, মেয়েটিকে চিনিস? না, তবে চেনা চেনা লাগে, তবুও অচেনা। আমার কথা শুনে মেয়েটি একটা মিষ্টি হাসি দেয়। পরক্ষণে পরিচয় করিয়ে, এ হচ্ছে আমাদের বান্ধবী লিজা, সাথে ও সুমি, লিজার বেডমেট, ও ইনি মিতু, লিজার মেসমেট। লিজা আমাদের ডিপার্টমেন্টে পড়ে, অথচ চিনি না ভাবতে একটু লজ্জা পেলাম। তবুও একটু ভাব নিয়ে, হাই, আমি ইউসুফ। পরক্ষণে সুমি হাত বাড়িয়ে, আমি সুমি। নিরুপায় হয়ে সুমির সাথে হাত মেলালাম। না মিলে উপায় নেই, হয়তো ভাববে আমি খ্যাত। যাই হোক, সুমির সাথে হাতে হাত মিলাতেই আমার শরীরের ভিতরে কেমন যেন অদ্ভুত শিহরণ জেগে উঠল। কিন্তু আবার কেমন যেন মনে হলো, মেয়েদের হাত এত খসখসে হয় কেমনে? আগে কখনো মিলাইনি, কিন্তু শুনেছি মেয়েদের হাত ছেলেদের থেকে অনেক নরম। কিন্তু সুমির হাত শক্ত খসখসে। যাই হোক, হাতটা ছেড়ে লিজা ও মিতুর সাথে হ্যান্ডশেক করলাম। কিছুক্ষণ পর হাসাহাসির পর সুমি আমাকে বলল, তোমার হাতটা অনেক নরম, সফট। আজিজ পাশ থেকে বলল, ঠিক বলেছ, ওর শরীরটা একটু নরম। অনেক বন্ধুরা জোর করে কোলাকুলি করে, কিন্তু ইউসুফ রাগ করে। কথাগুলো বলেই সবাই হো হো করে হেসে উঠল। আমি মনে মনে, সালার আজিজ, তোরে আমি খাইছি, আমার ইজ্জত পাংচার করে দিলি মেয়েদের সামনে। হঠাৎ আজিজ বলতে শুরু করলো, সকলে শুনে রাখো, ইউসুফের কণ্ঠ অনেক চমৎকার, অনেক ইসলামী সঙ্গীত পারে, সো সে আমাদের একটা গান শোনাবে। আসলেই তাই, আমি জাকির ভাইয়ের মেসে উঠে গানের পরিবর্তে অনেকগুলো ইসলামী গান শিখেছি। সবাই আমার গান শুনে অনেক প্রশংসা করেন, বাট নিজে নিজে ভাবি, তোমরা যা শুনো তা তোমাদের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার গান আমার কাছে মোটেই পছন্দ নয়। হা হা হা। আমার প্রিয় শিল্পী ছিলেন মরহুম আইনুদ্দিন আল আজাদ, পাকিস্তানের জুনায়েদ জমশেদ, কলরবের শাহিদ আহমদ সহ অনেকে। নাম যেহেতু ঘোষণা হয়েছে, আমি গান পারি। আবার মনে মনে ভাবলাম, মেয়েদের সামনে গান পরিবেশনা করলে একটু ক্রেডিট বৃদ্ধি পাবে। এসব 7-5 সিদ্ধান্ত নিয়ে কলরবের তোমার নামে তোমার গানে কিট পাপিয়া সুর তোলে, তোমার প্রেমে নদীর জলে বাঁধনহারা ঢেউ তোলে গানটি পরিবেশন করলাম। গান শুনে সবাই বাহা দিয়ে প্রশংসার ঝুড়ি ভরে ফেলেছে। সুমি তো মনে হচ্ছে আমার গান শুনে ক্রাশ খেয়েছে। আমি আর চোখে তার দিকে তাকিয়ে দেখি, সে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েই আছে। সেটা আজিজ লক্ষ্য করে বলল, কি ব্যাপার সুমি, তুমি কি ইউসুফের জুলাইখা হতে চাও? আব্দুল আজিজের মুখে এমন কথা শুনে আমি সহ সবাই বেশ বিনোদন পেলাম, সাথে সবাই হো হো করে হেসে উঠলাম। কিন্তু সুমির মুখে কোনো হাসি নেই, কেমন যেন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বলল, যদি হতে চাই হতে পারবো। আমি তার মুখে এমন কথা শুনে রীতিমতো চুপসে গেছি। কি বেহায়া মেয়ে রে বাবা, কেমন নির্লজ্জভাবে আমার দিকে তাকিয়ে এমন কথা বলল। আমি আর সেদিন কোনো কথা বাড়ালাম না, উঠে সবাই সার্কাস দেখার উদ্দেশ্যে রওনা করলাম। এই প্রথম মেস লাইফে গল্পে মোজে একসাথে আসর ও মাগরিবের সালাত কাজা করলাম। ও আরেকটি কথা, সার্কাসটি কোথায় হচ্ছে সেটা বলা হয়নি। দেশে বর্তমানে ডিসেম্বরে অনেক বাণিজ্যিক মেলা হয়। অবশ্য সেখানে বিভিন্ন পণ্য সামগ্রীর দোকানপাট বসে, সাথে সার্কাস, তারপরে পুতুল নাচ, যাত্রাপালা, লটারি ড্র, জুয়াবাজি,
ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড যোগ হয় বাণিজ্যিক মেলার নামে। সার্কাসটি আমরা যেমন ইউটিউবে দেখি, তার সাথে বাংলা সার্কাসের ছিটেফোঁটাও মিল নেই, সব ধোঁকাবাজি। পুতুল নাচন যেটা আমি কখনো দেখিনি, তবে আমার এক বন্ধু দেখেছিল। সে আমাকে বলেছিল একটা কাঠের বা প্লাস্টিকের নগ্ন পুতুল একজন ব্যক্তি তার হাতে বিভিন্ন অঙ্গভঙ্গিমার মাধ্যমে নাচ দেখানো। প্রথমে দেখে মন খারাপ হবে যে এই কি দেখতে এসেছি, কিন্তু পরক্ষণে আপনার সমস্ত শরীরে যৌন উত্তেজনায় শিহরণ জেগে উঠবে, কারণ কাঠের পুতুল নাচের পরই নর্তকীদের দিয়ে অশ্লীল অর্ধনগ্ন নৃত্য দেখাবে, যেমনটা আইয়ামে জাহিলিয়াতে দেখানো হতো। এখনও আমরা এই জাহিলিয়াত থেকে কোনো অংশে কম নেই। এবার চলিতেছে সার্কাস। সার্কাসটা আসলে পুতুল নাচের মতোই। কয়েকজন বেটে মহিলা বিভিন্ন অঙ্গভঙ্গিমা দেখিয়ে কিছুক্ষণ পর বাংলা চিত্রজগতের কিছু নায়ক নায়িকা আসবেন, তাদের বিভিন্ন সংলাপ পরিবেশন করেই সার্কাস শেষ। সেদিন তাদের টাকায় সার্কাস উপভোগ করে মেসে রওনা করব এমন সময় সুমি আমাকে পিছন থেকে ডেকে বলল, ইউসুফ, তোমার ফেসবুক আইডি দেওয়া যাবে? আমি ভাব দেখিয়ে অবশ্যই। সেদিন আইডি দেওয়া নেওয়া হলো। তাদের মেসের দিকে পৌঁছে দিয়ে আমাদের মেসে রওনা করলাম। দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছি, চারিদিকে বেশ ছিমছাম পরিবেশ, কারণ এখন রাত প্রায় 12টা। আমরা 6টা থেকে 9টা শো দেখে মেলার ভিতরে অনেক ঘোরাঘুরি করেছি। গভীর রাত, সাথে এশার সালাতো কাজা, সেই দিকে আমার মোটেই হুঁশ নাই। হঠাৎ আমার পিঠে হাত বুলিয়ে আব্দুল আজিজ বলল, মালটা ভালো করে দেখেছিস? কি সুন্দর সেক্সি ফিগার, একদম নায়িকাদের মতো। ছি ছি, কি বিশ্রী ভাষা তোর মুখে। শোন, মেয়েদের নিয়ে এত বাজে মন্তব্য করাটা আমার মোটেই পছন্দ না, সুতরাং পরবর্তীতে না শুনিয়ে বুঝলি এমন। কিন্তু তোর তো মনে হচ্ছে সুমির কথা শুনে কলিজায় টান পড়ছে। কি পছন্দ হয় নাকি? আমি কিঞ্চিত রাগান্বিত স্বরে, ধুর, কি বলিস, আমার ওসবের রুচিতে টানে না। অনেক রাত করে মেসে ফিরলাম সেদিন। পরের দিন ফজরের সালাত আদায় করলাম। কিছুক্ষণ পর জাকির ভাই আমাকে দেখা করতে বললেন। মনের ভেতর এক অজানা ভীতি কাজ করতে থাকে। কি যে হবে, কারণ মনের ভেতরে শঙ্কা রয়েছে। মেসের নিয়ম বহির্ভূত কাজ করেছি গত রাতে। মনের ভেতর ভীতি নিয়ে ভাইয়ের রুমে সালাম দিয়ে প্রবেশ করলাম। ওয়ালাইকুম আসসালাম, পড়াশোনার কি খবর ইউসুফ ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। জাকির ভাই আমাকে ফোন হাতে ধরিয়ে, দেখুন তো চিনতে পারেন কিনা। আমি তো ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই ভেবাজাক্কা খেলাম। এ তো আমার পিক। গত রাতে সার্কাস দেখার সময় সুমি আমার পাশেই বসেছিল। কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না, আসলে বলার মতো মুখ আমার নেই। জাকির ভাই বেশ কিছুক্ষণ পর পুনরায় বললেন, কি ব্যাপার ভাই, চিনতে পেরেছেন? আমি চুপ করে থাকলাম। ভাই আবার বলতে শুরু করলেন, মেসের একটি নির্দিষ্ট রুলস রেগুলেশন আছে, সেগুলো বহির্ভূত আমি কিছুই করতে পারবো না। আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, ভেবেন না সেটার জন্য কঠিনতর পদক্ষেপ নিচ্ছি। একান্ত মেসের প্রশাসনিক কাঠামো মেনেই সিদ্ধান্তটা নিচ্ছি। আজই আপনি মেস থেকে সব কিছু নিয়ে বের হয়ে যাবেন। কোনো কথা বলার থাকলো না, তবে একটু নির্লজ্জভাবে, ভাই এই পিকটা কে পাঠিয়েছে সেটা বলা যাবে না। রবি দিয়েছে? কারণ রবিকে গতকাল মেলায় দেখেছিলাম। জাকির ভাইয়ের কথা শুনে বুঝতে সক্ষম হয় এই সুখের নীড় ছেড়ে আজই চলে যেতে হবে। জাকির ভাইকে যদি অনুরোধ করতাম এমন কুকর্ম আর কখনো করব না, তাহলে তিনি বিবেচনা করে আমাকে হয়তো সুযোগ দিতে পারতেন। কিন্তু মনের ভেতর কুমন্ত্রণা জাগ্রত হলো, না, এত রুলস মেনে মেসে থাকবো না। রুম থেকে রবিকে মনে মনে গালি দিতে দিতে বের হয়ে পড়লাম। আজিজকে ফোন করে বললাম, দ্রুত আজই একটা মেস ঠিক করে দে। আরে আমার মেসে সিট আছে, চলে আয়। সেদিন আজিজের মেসে উঠলাম সমস্ত কিছু নিয়ে। বেশ কিছুদিন কাটিয়ে দিলাম। এর মাঝে সামনে পহেলা বৈশাখ সামনে এলো। আজিজ অনেক বান্ধবীদের বলে রেখেছে এই দিনে আমরা ঘুরতে যাব। সুমির কথা প্রায় ভুলে গেছি। হঠাৎ সেদিন সকালে আজিজ আমাকে বলল, তোর জুলাইখা আজ আমাদের সাথে ঘুরতে যাবে। অবাক হয়ে বললাম, কোন জুলাইখা? আরে সুমি, আমরা সবাই বাইপাসে ঘুরতে যাব বিকালে। সুমি যেদিন আমার ফেসবুক আইডি নিয়েছিল তারপর থেকে মাঝে মধ্যে চ্যাটিং হতো। সেদিন বিকালে সবাই অনেক সাজুগুজু করে বাইপাসে আড্ডাবাজির সাথে কয়েকশো সেলফি তুলে ফোনের মেমোরি ফুল হয়ে যাওয়ার উপক্রম। সুমি বেশ ভাব জমানোর চেষ্টা করছে, আমার ভালোই লাগছে। তার চোখ জোড়ানো চাহনি, পাশে পাশে হাঁটাহাঁটি, দুজনে অনেক কথাবার্তার মাঝে পরস্পর অনেকটা কাছের হয়ে উঠলাম। সেদিন অনেক রাত করে মেসে ফিরলাম, তবে একরাশ দুঃখ নিয়ে, কারণ পকেট বেহাল অবস্থায় ছিল। তবু কিছু টাকা গচ্ছা গেল মেয়েদের পিছনে। আজিজ আমাকে মাঝে মধ্যে সুমির ব্যাপারে বেশ উস্কে দেয়।
অনেক বুদ্ধি ফোন দিয়ে এটে একদিন বলে, ইউসুফ শোন, সুমি তোকে ভালোবাসে। সে সরাসরি বলতে চাচ্ছে না, সে চায় তুই তাকে প্রস্তাব দিবি আগে থেকে। দুঃখিত ভাই, আমি এসবের ভিতরে নেই। ধুর বেকুব, প্রেম করবি, মাস্তি করবি, আর তাকে তো বিয়ে করতে বলছি না, শুধু সময় পার করবি। তোর কি শখ জাগে না প্রেম করতে? খানিকটা রাগান্বিত স্বরে, না করে না। তুই কি হিজড়া? শোন, তোর কাছে এত কৈফত দিতে পারবো না। আমার পারিবারিক সাথে অর্থনৈতিক প্রবলেম আছে, যার কারণে এসবে জড়াতে পারবো না। হা হা হা, এই কথা? আমি তোকে টিউশনি ধরিয়ে দেব, চিন্তা করিস না। আজিজের কথাই কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে রুমের দিকে হাঁটা শুরু করলাম। রুমে প্রবেশ করব এমন সময় শুনতে পেলাম এক রোম্যান্টিক প্রেমালাপ। দীর্ঘক্ষণ কান খাড়া করে শুনলাম, বেশ ভালোই লাগলো শুনতে। মিনিট 10 পর দেখি তখন আর প্রেমালাপ হচ্ছে না, মনে হচ্ছে কারো সাথে ফোন সেক্স করছে। গলা খাঁকড়ি দিয়ে রুমে প্রবেশ করতে ফোনটা কেটে দে হাসান। হাসান হচ্ছে আমার রুমমেট, মেসে পড়ে। তাকে আজও পর্যন্ত কখনো বই নিয়ে বসতে দেখিনি। সারাক্ষণ খালি মেয়ে, বান্ধবী আর ফোন, 3টা জিনিস তার খুবই প্রিয়। তো আসল কথায় আসি। হাসানের কাছে যে তার পিঠে আলতো করে চাপড় দিয়ে, কি ব্যাপার প্রেম কুমার, চারিদিকের খবর কি? আপনি খবর নিয়ে কি করবেন? হা হা হা, আপনি তো প্রেম বোঝেন না, আপনাকে খবর দিয়ে কি করব? বলো একটু শুনি। আচ্ছা হাসান, মাত্র যার সাথে কথা বলা শেষ করলে, সে কি তোমার বউ? আরে না ভাই, সে হচ্ছে আমার গফ। স্বামী স্ত্রী যেমন একান্ত মুহূর্তে কথাবার্তা বলে, তোমাকে তো দেখলাম তেমন কথা বললে। হা হা, বিষয়টা তেমন নয় ভাই, জাস্ট এনজয়। 1 টাইম ইউজ, 2 টাইম ডাস্টবিন। কি বলো? এটা তো পাপ। না, পাপ নয়, কারণ রেহেনাকে খুব লাভ করতাম, বাট সে আমাকে ছেড়ে অন্যের সাথে প্রেম করে এখন। তাই ভেবেছি আমার প্রথম প্রেম হারিয়েছি, সে আমার সাথে প্রতারণা করেছে, সো আমিও প্রতিশোধ নেব, প্রতিটা মেয়ের সাথে প্রতারণা করব। ঠিক না ভাই এসব? সব ঠিক, কারণ প্রেম করেছিলাম, বিয়ে করব। প্রেম করে বিয়ে করাটা পাপ নয়, কিন্তু রেহেনা আমাকে ছেলে চলে গেছে, তারপর থেকে এমন মিশনে নেমেছি। হাসানের মুখে প্রেম করে বিয়ে করা পাপ নয় কথাটি শুনে নিজের ভিতর প্রশ্নবিদ্ধ হলাম। মনে মনে সুমির কথা ভেবেই মনের ভিতর তাকে নিয়ে কল্পনায় ডুবে। সুমি আমার জন্য বউ সাজবে, আমরা সংসার করব, আমাদের বাচ্চা হবে, আরও অনেক কিছু। কিছুক্ষণ পর কল্পনা থেকে বাস্তবে ফিরে এসে মনে মনে ভাবলাম, সুমি তো অনেক সুন্দরী। সুমি চায় আমি তাকে প্রপোজ করি। এদিকে আজিজ তো আদা জল খেয়ে লাগছে, আবার রুমমেটরা সবাই প্রেম করে পার্কে যায়, ক্যাম্পাসে বসে আড্ডাবাজি দেয়, মাঝে মধ্যে রেস্টুরেন্টে সময় কাটায়। আমিও মানুষ, আমার কিছু চাহিদা আছে, আমি কেন পারবো না? এসব চিন্তার মূল কারণ আমার ভিতরে দিনের সঠিক জ্ঞান না থাকা। ধর্মের ব্যাপারে উদার, যথেষ্ট মায়া মহব্বত ভক্তি আছে, কিন্তু সঠিক বুঝ নেই, যার কারণে এত অধপতনের দিকে আমার জীবন ছুটে চলছে। পূর্বের মেসে থাকাকালীন সালাত আদায়, কোরআন হাদিস নিয়মিত চর্চা ছিল, বাট আজিজের মেসে এসে সেসব একদম ছেড়ে দিয়েছি, কারণ পরিবেশ সবকিছু নিয়ন্ত্রণ করে। সেখানে সালাত পড়া বাধ্যতামূলক ছিল, এখানে বাধ্যতামূলক নয়, কারণ মেস কমিটি দাবি করেন এসব ধর্মীয় রীতিনীতি মেসে চলে না, কারণ সেখানে মুসলিম ও বিধর্মী সবাই উঠতে পারে। তারই ধারাবাহিকতায় আজিজের মেস নিরপেক্ষ, কারো ব্যক্তি স্বাধীনতা হরণ করতে চায় না। এখানে কেউ সালাত পড়েন না, আমিও একটা সময় সম্পূর্ণ সালাত ছেড়ে দিয়েছি এই কারণে। আদিজ আমাকে একটি টিউশনি দেয়, সেটা পেয়ে মনের ভিতর উৎফুল্লতা বৃদ্ধি পায়। আজিজ আমাকে বলল, শোন সালা, এবার সুমিকে প্রপোজ না করলে খবর আছে। আমি কি করব ভেবে পাচ্ছি না। আবার মনের ভেতর সুমির জন্য শূন্যতা অনুভব করছি। এসব ভাবতেই কিংকর্তব্য বিমূঢ়। সেদিন দুপুরবেলা বুকে সাহস নিয়ে সুমিকে প্রপোজ করার উদ্দেশ্যে ফোন দিলাম। ফোনের ওপাশে মিষ্টি কণ্ঠে সালাম দিয়ে, কে বলছেন প্লিজ? আসলে পূর্বে কখনো সুমির সাথে কথা হয়নি, জাস্ট চ্যাটিং আর সবাইকে নিয়ে ড্যাটিং। নাম্বারটা আজ প্রথম আজিজের কাছ থেকে নেওয়া। আমি সালামের জবাব দিয়ে, আমি ইউসুফ বলছি। ওহ, তুমি তো কেমন আছো? আলহামদুলিল্লাহ, কিছু কথা বলার ছিল। অবশ্যই, কি বলবা বলো?
বেশ উচ্ছ্বাসে মনের ভাব ব্যক্ত করল। আমি বললাম, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, তবুও কোনো ভনিতা ছাড়াই সরাসরি বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি ও বিয়ে করতে চাই। সুমি আমার মুখের কথা শুনে অনেকক্ষণ চুপ করে থাকল। বেশ কিছুক্ষণ পর, ইউসুফ, আমরা সেম ইয়ার, আমাদের ফ্যামিলি কখনো মেনে নেবে না। এখন আমরা মাত্র অনার্স সেকেন্ড ইয়ার, তোমার ভবিষ্যৎ গড়ার উত্তম টাইম। আমার সাথে সম্পর্কে জড়িয়ে নিজের স্বপ্ন, ফ্যামিলির স্বপ্ন নষ্ট করো না। আমার ফ্যামিলি কখনো মেনে নেবে না, তাদের অমতে কখনো কাউকে বিয়ে করতে পারবো না। আমি চাই না তুমি আমার সাথে সম্পর্কে জড়িয়ে কষ্ট পাও। তুমি অনেক ভালো ছেলে, তাতে কোনো সন্দেহ নেই। তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, দেখবে আমার থেকে 1000 গুণ ভালো সুন্দরী বউ পাবে। সুমির মুখে এমন কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেছি, কারণ আজিজ যা বলেছিল তার সাথে কোনো মিল নেই। সবার কথায় মাঝে কেমন যেন অসামঞ্জস্যতা। আমার কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে, তবু কিঞ্চিত সাহস, আশা জুগিয়ে, তাহলে আজিজ যে বলল তুমি আমাকে লাইক করো, আবার আমার প্রতি তোমার আচরণে বুঝতে পারতাম তুমি আমাকে চাও। সরি, তুমি বুঝতে ভুল করেছ। জাস্ট ভালো বন্ধু ছাড়া অন্য কিছু কখনো ভাবিনি। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি প্রথমে হিরো থেকে জিরো হয়ে পড়লাম। অনেক বড় ধাক্কা খেললাম লাইফে। সেদিন আজিজকে সবিস্তারে বর্ণনা করে এমন অপমান করলি কেন আমাকে? যদি প্রকাশ্যে জুতাপাটা করতিস তাহলে এত অপমান ও কষ্ট পেতাম না। আজিজ আমার পিঠে আলতো করে চাপড়ে, আজিজকে ভুল বুঝিস না, সুমির সাথে তোর প্রেম করাবই, মনে রাখিস, সাথে তোর একান্ত সহযোগিতা আশা করি। তার মুখে এমন কথা শুনে আমার ভেতর একটা জেদ কাজ করল। সুমি, আমি তোকে আমার প্রেমের সাগরে ডুবিয়ে ছাড়ব। বেশ অতিবাহিত হলো। এর ভিতরে সুমির সাথে আমার চ্যাটিং, ফোনে কন্টাক্ট, দেখা সাক্ষাৎ কিছুই হয়নি। হঠাৎ শুক্রবার জুম্মার সালাতের পূর্বে আজিজ আমাকে ডাক দিয়ে বলল, আজ ছুটির দিন, সবাই ঘুরতে যাব ঢোল সমুদ্র পুকুরে। আমি ভাবছি সেদিনের সেই বিষয়টা তোদের দুজনের সামনাসামনি আলোচনা করব, দেখি কিছু করতে পারি কিনা। আমি কিছু না বলে যেতে রাজি হলাম। সেদিন জুম্মার সালাত আদায় করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই পাগলাখানায় অবস্থিত হলাম। সেখান থেকে অটোই ঢোল সমুদ্র পুকুরের দিকে চললাম। অটোর ভিতর আমি সুমি সামনাসামনি বসলাম। আজিজ আমার পাশেই বসে আছে। লজ্জায় আমি মাথা নিচু করে আছি। সুমির দিকে একবারও তাকাতে সাহস পেলাম না। হঠাৎ ভুবনজয়ী হাসি দিয়ে, কি ব্যাপার ইউসুফ, তোমার কি বউ মরে গেছে? চেহারা দেখে তো সেটাই মনে হচ্ছে। আমি আরো লজ্জা পেলাম। না জানি প্রপোজ করার কথা মানুষকে বলে দেয়, তাহলে আমি লজ্জায় শেষ। নিজকে একটু সামলে নিয়ে, না, বিষয়টা তেমন নয়, গরিব মানুষের কেউ বউ হয় না, তবে তাদের সাথে ভাব জমায়। কয়দিন নাকে দড়ি দিয়ে ঘুরাই, মজা নেওয়া হয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলি। সুমির মুখটা চুপসে যায় আমার কথাগুলো শুনে। দ্বিতীয়বার কোনো কথা সে উচ্চারণ করল না, আমিও কিছুই বললাম না। কিছুক্ষণ পর মাথা নিচু অবস্থায় তার দিকে খেয়াল করলাম সুমি আমার দিকে অপালক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে পারলাম আমার কথায় তার হৃদয়ে কিঞ্চিত ধাক কাটছে। তখনই বুঝতে পারলাম আমার কথার তীর লক্ষ্যভ্রষ্ট হয়নি, একদম লক্ষ্যভেদ করেছে। আমরা কিছুক্ষণ পর সেখানে পৌঁছে গেলাম। সারা বিকাল বেশ আনন্দ উল্লাস করলাম। যতক্ষণ সেখানে ছিলাম একটিবারের জন্য সুমির কাছে যাবার বা পিক তোলা ট্রাই করিনি। অন্যান্য বান্ধবী বন্ধুদের সাথে অনেক পিক তুললাম। সুমি আমার সাথে পিক ওঠার জন্য বেশ ঘুরঘুর করতে লাগলো, বাট পাত্তা না দিয়ে মনে মনে পাট নিয়ে এক পাশে দাঁড়িয়ে থাকলাম। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো, সবাই মেসের দিকে রওনা করলাম। অনার্স দ্বিতীয় বর্ষে আবার সেই ব্যষ্টিক অর্থনীতি, যা অত্র বিভাগের ছাত্রছাত্রীদের জীবনটা তেজপাতা করে দেয়। প্রথম বর্ষে অনেক পড়াশোনা করেও ভালো রেজাল্ট করতে পারিনি। তারই ধারাবাহিকতায় প্রাইভেট পড়া শুরু করেছি প্রিয় স্যার বিপ্লব রাজবংশীর কাছে। ভোর 6টা থেকে পড়া শুরু করান, 40 মিনিট পড়ান তিনি। সেদিন একটু বেশি সময় পড়িয়েছেন, কারণ অগ্রাধিকার পছন্দ তত্ত্ব চ্যাপ্টারটা বেশ কঠিন মনে হয় আমাদের কাছে, যার কারণে স্যার আজ একটু সময় নিয়ে আমাদের বুঝিয়েছেন। পড়া শেষ করে বিভিন্ন গল্পগুজবের মাধ্যম দিয়ে মেসের দিকে রওনা করলাম। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি আজিজ বাকরুদ্ধ হয়ে মাটিতে ঢুলে পড়ল। তাড়াতাড়ি তার কাছে যেয়ে পাঁজা কোলে দাঁড় করালাম। দেখি ফোনে কথা হচ্ছে। ফোনটা আমি কানে দিতেই আজিজ দ্রুত বাড়িয়ে, বাবা খুব অসুস্থ। আমি জিজ্ঞেস করলাম, ভাই বলুন আমাকে কি হয়েছে? ভাইরে, আমার বাবা স্ট্রোক করে মারা গেছেন, ইন্নানিল্লাহ। কোনোরকম কষ্ট করে আজিজকে মেসে আনলাম। মেসে এসে কয়েকজন বন্ধু রেডি হয়ে তার বাড়ি ফরিদপুরে রওনা করার উদ্দেশ্যে টার্মিনালে অপেক্ষা করছি। এমন সময় দেখি লিজা, সুমি সহ আরও কয়েকজন বান্ধবী উপস্থিত। আমি তাদের বললাম, কি ব্যাপার তোরা? আমরা আজিজের বাবাকে দেখতে যাব। পাশ থেকে আমার এক বন্ধু বলল, যেতে হবে না, তোরা মেয়ে, নানান প্রবলেম হতে পারে রোডে।
আমরা আজিজের খুব ভালো বন্ধু, তার বিপদে তার পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। আর কোনো কথা না বাড়িয়ে, তোদের যদি সই, আমাদের বলার কিছু নাই। আর কোনো কথা না বাড়িয়ে পালকি পরিবহনে সবাই ফরিদপুর রওনা করলাম। 2টার ভিতরে পৌঁছে যাই। আজিজের বাড়ি যখন পৌঁছালাম তখন দেখি গ্রামের মানুষজন কেমন যেন আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। আমার ভিতরে বেশ বিষয়টা নাড়া দিয়ে উঠল। মেয়েগুলো সাথে আনা ঠিক হয়নি। আমরা পৌঁছানোর পরই বন্ধু আজিজের বাবার জানাজার সালাত অনুষ্ঠিত হলো। আমি একটু বেশি আবেগী, যার কারণে মৃত্যু সংবাদ শুনলে চোখ দিয়ে অনবরত পানি ছড়ে। আঙ্কেলকে দাফন সম্পন্ন করে ইমাম মোনাজাতে বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি তাকে স্থির রাখুন। আল্লাহুম্মা গফিরিল্লাহু আল্লাহুম্মা সাব্বিথু, আবু দাউদ 3:1-5। এবং হে গৃহসমূহের অধিবাসী মুমিন ও মুসলিমগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আর নিশ্চয়ই আমরা ইনশা আল্লাহ আপনাদের সাথে মিলিত হব। আল্লাহ আমাদের পূর্ববর্তীদের এবং পরবর্তীদের প্রতি দয়া করুন। আমি আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি। আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুনা ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিনা আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আখিয়া। দোয়া দুটি যখন পড়ল, নিজকে আর সংযত রাখতে পারলাম না, অনেকক্ষণ কান্না করলাম। সব সমাপ্ত করে বন্ধুরা সবাই আজিজের বাড়ির দিকে রওনা করলাম। সুমিদের আজিজের চাচাতো ভাইয়ের বাড়িতে রাখা হয়েছে। আমরা সেখানে পৌঁছানোর পর আমাদের খেতে দেওয়া হলো। গ্রামের মানুষ এতটা ভালো হতে পারে আগে কখনো ধারণা ছিল না। তারা আমাদের এত আপ্যায়ন করেছেন, আমরা কখনো বুঝতে পারিনি আমরা মহতো বাড়ি এসেছি। মনে হচ্ছে শ্বশুরবাড়ি জামাই আদর পাচ্ছি। আজিজ কেঁদেই চলেছে অনবরত বাবার জন্য, কারণ একটা গানে শুনেছিলাম, যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। অবোধ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। আজিজ অবুঝ না হলেও বাবাকে হারিয়ে অবুঝ হয়ে গেছে। তবুও তাকে আমরা অনেক সান্ত্বনা দিয়ে আমাদের সাথে রাখলাম। যেদিকে যাই আমরা তার সাথে থাকি। এভাবে রাত গভীর হলো। রাত 10টার দিকে হঠাৎ লিজা সেন্সলেস হয়ে পড়ল। গ্রাম্য ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসার পর একটু সুস্থতা বোধ করল। এভাবে রাত অতিবাহিত হলো। সকালে আমরা আঙ্কেলের কবর জিয়ারত করে বাড়ি এসে শুনতে পেলাম লিজা আবার অসুস্থ হয়ে পড়েছে। আর কিছু না ভেবেই সবাই আজিজের বাড়ি থেকে তাকে রেখে আমরা পরিবারের প্রতি সান্ত্বনা দিয়ে সরাসরি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালাম। ডাক্তার সাহেব জানালেন মেয়েটির প্রচুর গ্যাসের প্রবলেম, ঠিকমতো খায় না। ডাক্তার সাহেব আমাদের জানালেন নাগাদ দুপুরের ভিতর সুস্থ হয়ে পড়বে। আমরা সবাই অপেক্ষায় থাকলাম। দুপুরের সময় আবার বেশি অসুস্থ হয়ে পড়ল। বন্ধুবান্ধব আস্তে আস্তে সবাই কেটে পড়ল। সবাই যার যার মতো বিভিন্ন অজুহাত ধরে বসল, আমার এ প্রবলেম ইত্যাদি ইত্যাদি। লিজাকে নিয়ে আমরা সবাই বিপদে পড়ে যাই। বাধ্য হয়ে তার ফ্যামিলিকে জানালাম, কিন্তু তার বাবা পুলিশ, যার কারণে ফরিদপুরে আপাতত আসতে পারবেন না কেউ। আমাদের অনেক অনুরোধ করল, বাবা তোমরা আমার সন্তানের মতো, লিজাকে নিয়ে আকা মেডিকেল চলে আসো। লিজার বাবার মুখে কথা শুনে সবাই যার যার মতো অজুহাত ধরে বিদায় নিলে আমি, সুমি আর সাবিত তাকে রেখে যেতে পারলাম না। সাবিত লিজাকে অনেক পছন্দ করত, তাই সে তাকে রেখে যেতে রাজি নয়। সুমি লিজার বেডমেট, সো তার চলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমার কথা নাই বললাম। তবে বিপদে প্রকৃত বন্ধুর পরিচয় সেদিনই হাড়ে হাড়ে টের পেয়েছি। লিজার কোনো হুঁশ নাই, মনে হচ্ছে মারা গেছে। নিজেদের ভিতরে বড় শঙ্কা, অপরাধবোধ কাজ করছে। কেন এসব উটকো ঝামেলে জড়ালাম? কিন্তু কি আর করা, তখন বুঝিনি যে আল্লাহ পাক আমার জন্য অনেক বড় পরীক্ষা আর শিক্ষা রেখেছেন এই ঘটনাকে কেন্দ্র করে। সবাই আমাদের ছেড়ে যার যার গন্তব্যস্থানে চলে যায়, শুধু আমরা 3 জন আছি। কারুর খাওয়া দাওয়ার প্রতি কোনো ইচ্ছা নাই, বেমালুম সব ভুলে বসেছি। আমাদের শরীরের কন্ডিশন একদম নাজেহাল অবস্থা। সুমিতা একদম শুকিয়ে গেছে। সাবিত কোনো কথা বলছে না, মনে হচ্ছে তার বউ অসুস্থ, বড় পেরেশানিতে আছে বেচারা। ডাক্তার লিজাকে দেখে জানালেন, আপনারা দ্রুত তাকে ঢাকা মেডিকেল নিয়ে যান, রোগীর কন্ডিশন ভালো না। সেদিন রাতেই অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। গোয়ালনো ঘাটে প্রচুর জ্যামের কারণে ফেরিতে উঠতে বেশ সময় লাগলো। সুমি অনর্গল বমি করছে, মনে হচ্ছে সেও অসুস্থ হয়ে পড়বেন। আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করব এমন সেন্স আমাদের কারুর মাথায় নেই। মনে হচ্ছে কোনো সিনেমার শুটিং করছি, তাই স্ক্রিপ্ট অনুযায়ী একের পর এক শট চলতেই আছে। ফেরিতে রাত 3টার সময় ওঠার চান্স হলো আমাদের। সুমি আমাকে বলল, ইউসুফ আমার খুব খারাপ লাগছে।
একটু বাইরে নিয়ে চলো না প্লিজ। তার বমি করে শরীরের নাজেহাল অবস্থা, একা একা দাঁড়ানোর শক্তিটুকু নেই। আমি হাত ধরে বাইরে নামালাম। হঠাৎ সুমি স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকলো, কোনো কথা বলছে না, আমার দিকে ফেলফেল করে তাকাচ্ছে আর তার চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। আমি কাছে যে, কি ব্যাপার, কি হচ্ছে, বাড়ির জন্য মন খারাপ? না তো, শরীর খারাপ? না তো, কি নিঃসঙ্গ যে বলে ফেলো। সুমি আর কথা না ভুলে মাথাটা নিচু করে, আমি হিসু করব। আমি আর হাসি আটকে রাখতে পারলাম না, হাসতে হাসতে বললাম, এই সামান্য বিষয়ে কেউ কান্না করে? সুমিকে টয়লেট দেখিয়ে বললাম, ভিতরে যাও, সব ব্যবস্থা আছে। সে অনেক ভীতু, যার কারণে আমাকে বলল, তুমি দরজার পাশে দাঁড়িয়ে থাকবা কিন্তু। আমি হ্যাঁ সম্মতি দিয়ে দারোয়ানের দায়িত্ব পালন করলাম। প্রায় 30 মিনিট অতিবাহিত হওয়ার পরও বের হয় না। মনে মনে রাগ হচ্ছে, কেন যেমন উটকো ঝামেলায় জড়ালাম। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে নাম্বারটি চিনতে পারলাম না। রিসিভ করে সালাম প্রদান পর, কে বলছেন? ইউসুফ, আমি তোর খালামণি সুমাইয়ার মা। ও খালামণি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো। শোন, সুমাইয়ার তোর কলেজে চান্স হয়েছে ইংলিশে, তো আগামীকাল ভর্তি করিয়ে দিস। সুমাইয়ের কাছে কাগজপত্র টাকা পয়সা দিয়ে দেব সব। আমি তো ঝিনাইদহ নেই, কথাটা যদি বলি তাহলে অনেক প্রশ্ন, কোথায় আছি না আছি। যদি বাড়ি থেকে জানতে পারে একটা মেয়েকে নিয়ে ঢাকায় যাচ্ছি, তাহলে আমার 12টা বাজিয়ে ছাড়বে। খালামণির বাড়িটা আমাদের গ্রামেই, তিনি আমার মায়ের বড়। আমার মাকে তিনি বিয়ে দিয়েছেন নিজ গ্রামে। খালামণির 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়েটাই সুমাইয়া, তাকে কখনো দেখার সুযোগ হয়নি। যাই হোক, পরে বলছি তার কথা। আমি খালামণিকে ম্যানেজ করে, খালামণি আপনি সুমাইয়াকে কাল আসতে মানা করুন, একটু প্রবলেম আছে, পরশুদিন আসতে বলুন। ঠিক আছে বাবা। আমি হাফ সেরে বাঁচলাম। হঠাৎ দরজার সিটকানি খোলা শব্দ পেলাম, বুঝলাম বেচারি বের হচ্ছে। হঠাৎ বাইরে এসে, ওয়াহ থু, ছি, এর ভিতরে মানুষ কেমনে যায়? আমি একটু রহস্যের সুরে, হ্যাঁ কেমনে যায় সেটা বুঝি না, তবে তুমি যে অর্ধেকটা রাত কাটিয়ে আসলে তাতে প্রবলেম নেই। সুমি অনেক লজ্জা মাখা কণ্ঠে, সরি তোমাকে কষ্ট দেওয়ার কারণে, অসুস্থ হয়ে পড়েছে তাই লেট হয়েছে। আমি হাত বাড়িয়ে, চলো ওদিকে। আমি সামনে হাঁটতেই পিছনে শুনতে পেলাম, ইউসুফ। তাকিয়ে দেখি সুমি লুটিয়ে পড়েছে ফেরির ওপরে। দ্রুত পায়ে কাছে যেয়ে হাত ধরে উঠালাম। কি ব্যাপার, পড়ে গেলে কেন? আমার হাঁটার শক্তি নেই, মাথার ভিতর ভনভন করছে, চারিদিকে সব ঘুরছে মনে হচ্ছে। আমাকে একটু ধরে নিয়ে যাবে ওই যে ফাঁকা জায়গায়? আমি বললাম, তুমি আমাকে পিছন থেকে ধরে রাখো, আমি চাই না তোমার শরীরে স্পর্শ করতে, সো তুমি আমাকে ধরে তোমার ভারসাম্য ঠিক রাখো। সুমি তাই করলে। আস্তে আস্তে হাঁটতে লাগলাম। হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরল আমাকে। শরীরের ভিতর অজানা এক শিহরণ জেগে উঠল। পরক্ষণে সুমি আমাকে বলল, সরি পড়ে যাচ্ছিলাম তাই আঁকড়িয়ে ধরেছি। আমরা পাশেই দাঁড়ালাম। বড় একটা রডের ওপর তাকে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর একটা সেদ্ধ ডিম আর 2টা আপেল এনে হাত বাড়িয়ে, খেয়ে নাও, শরীর চাঙ্গা হয়ে যাবে। না খাবো না, ইচ্ছে করছে না। আমি জোর করে তার মুখে গুজে দিই। নিরুপায় হয়ে একটা ডিম আর একটা আপেল সাবার করে দেই। আমি সুমির মুখের দিকে তাকিয়ে মিটি হাসছি। তার খাওয়া শেষ হলে বললাম, আবার দেখি আমার একটা খাওয়ার আগে তোমার 2টা শেষ। অনেক লজ্জা পেল মনে হচ্ছে বেচারি। কিছুক্ষণ পরে, তোমাকে সেদিন না করে দিয়েছিলাম, হয়তো অনেক কষ্ট পেয়েছিলে, আর আজ তুমি সেই মানুষ, অনেক দুর্বল অসুস্থ। তুমি ইচ্ছে করলে সেদিনের সেই প্রতিশোধ নিতে পারতে, বাট তা না করে তুমি আমাকে যে হেল্প আর কেয়ার করেছ, তা মৃত্যু অবধি ভুলতে পারবো না। তুমি অনেক ভালো ছেলে। সেদিন ভোরে ঢাকা মেডিকেলে পৌঁছালাম। লিজাকে পেয়ে তার স্বজেরা কান্নাই ভেঙে পড়ে। তাদের সান্ত্বনা দিয়ে বললাম, দ্রুত ভর্তি করান, ডাক্তার দেখান। তাই করা হলো। নতুন ভবন 11 তলায় ভর্তি করানো হলো। প্রচুর রোগীর ভিড়ের কারণে লিজার ফ্লোরে স্থান হলো। প্রায় 11টার দিকে তার হুঁশ ফিরল। আমরা সবাই তার সাথে কথাবার্তা বলে বিদায় নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে হানিফ পরিবহনে উঠলাম। ঢাকার জ্যাম, ফেরিঘাটের জ্যাম সহ রোডঘাটের নানান প্রবলেমে রাত 1টার সময় মেসে পৌঁছালাম। গত 3টা দিন শরীরের উপর অনেক ধকল গেছে, তা কাটিয়ে উঠতে পর্যাপ্ত ঘুম দরকার। হঠাৎ সকাল 9টার দিকে অপরিচিত নম্বরে ফোন। ঘুমের ঘোরে, হ্যালো কে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সুমাইয়া। ঘুমে মাথা ঠিক নেই, সে অবস্থায় কোন সুমাইয়া? আপনার খালাতো বোন। ও তুই এত সকালে কেন? ভর্তি হতে এসেছি, আগে থেকে বলবি না? আমি তো ঘুমাচ্ছি।
সুমাইয়া রাগ করে, ঘুমান, আসতে হবে না, আমি পারবো ভর্তি হতে, বলেই ফোনটা কেটে দিল। সুমাইয়া অনেক রাগী মেয়ে, আমার বিরুদ্ধে বাড়িতে কি বলবে না বলবে ভেবেই আমার ফোন দিলাম। তুই কোথায় এখন? টার্মিনাল, আসুন্না ট্রাস্টে আমার বান্ধবী পড়ে, তার সাথে দেখা করতে আসলাম, কথা শেষ হলে কলেজে যাব। শোন, কথাবার্তা শেষ করে রোডের পাশে এসে দাঁড়া, আমি 20 মিনিট ভিতরে আসছি। থাক, আপনি ঘুমান, আমার জন্য খালি খালি কষ্ট করতে হবে না আপনার। ছোটবেলার কথা কি ভুলে গেছিস? ওইভাবে কানের নিচে বসাবো। সুমাইয়া বাড়তি আর কোনো কথা উচ্চারণ করল না। বুঝতে পারলাম মেয়েটি অভিমান করেছে আমার উপর। আমি দ্রুত উঠে সোজা টয়লেটে প্রবেশ করলাম। সুমাইয়ার ব্যাপারে কয়েকটি কথা। আমার 2.5 বছরের ছোট, অনেক রাগী আর জেদি একটা মেয়ে। ছোটবেলায় একদিন আমার সাথে একটা খেলনা নিয়ে ঝামেলা হয়েছিল, তো আমি এক থাপ্পড়ে বেহুশ করে ফেলছিলাম। আমি তো তাকে থাপ্পড় মেরে তাদের বাড়ি থেকে পালিয়েছিলাম। পরে মায়ের কাছে শুনি সুমাইয়ার অনেকখানি ঠোঁট কেটে গেছিল, এখনও নাকি সেই দাগটা স্পষ্ট বোঝা যায়। আমি সেই ছোটবেলা দেখেছি তাকে, বেশ নাদুস নুদুস চেহারা, গালের টোল পড়া, যা ভীষণ ভালো লাগত। হাত দুটি তুলতুলে নরম ছিল। আমি ঠিকমতো কোলে নিতে পারতাম না, তবুও সে আমার কাছে ছাড়া থাকতো না। চেহারাটা ছিল পরীর বাচ্চার মতো, গোমের মতো সাদা ফর্সা। থাপ্পড় মারার 5 বছর পর তাদের বাড়ি যাই, লজ্জায় যেতাম না। মা, খালামণি, খালু, খালাতো ভাই সবাই অনুরোধ করত, বাট যেতাম না। যদিও আমাদের বাড়ি একই গ্রামে, তবুও যাইনি 5টি বছর। সুমাইয়াকে যখন থাপ্পড় মেরে ঠোঁট কেটে দিছিলাম, তখন সে ক্লাস 4-এ পড়ত, এখন ক্লাস 9-এ পড়ে। হঠাৎ কি মনে করে তাদের বাড়িতে গেলাম। সবাই অবাক, এত বছর পর ইউসুফের আগমন। সবার মুখে একই কথা। আমি কিছু না বলে বসে পড়লাম বারান্দায়। খালামণি আমার জন্য 1 মগ পানি আর সাথে আমার প্রিয় নারিকেলের চিরা হাতে ধরিয়ে, নেখা, সুমাইয়া বানিয়েছে, বেশ আইস করে খেলাম। অনেকদিন হলো খালাবাড়ি আসি না, তাই বাড়ির ভিতরে ঘুরঘুর করতে থাকলাম। এক পর্যায়ে মনে ইচ্ছা পোষণ করলাম ছাদের ওপর একটু ঘুরতে যাব। অমনি ব্যাচ সাথে সাথে, আপনার খালাতো বোন। ও, তুই এত সকালে কেন? ভর্তি হতে এসেছি, আগে থেকে বলবি না? আমি তো ঘুমাচ্ছি। সুমাইয়া রাগ করে, ঘুমান, আসতে হবে না, আমি পারবো ভর্তি হতে, বলেই ফোনটা কেটে দিল। সুমাইয়া অনেক রাগী মেয়ে, আমার বিরুদ্ধে বাড়িতে কি বলবে না বলবে ভেবেই আমার ফোন দিলাম। তুই কোথায় এখন? টার্মিনাল, আসুন্না ট্রাস্টে আমার বান্ধবী পড়ে, তার সাথে দেখা করতে আসলাম, কথা শেষ হলে কলেজে যাব। শোন, কথাবার্তা শেষ করে রোডের পাশে এসে দাঁড়া, আমি 20 মিনিট ভিতরে আসছি। থাক, আপনি ঘুমান, আমার জন্য খালি খালি কষ্ট করতে হবে না আপনার। ছোটবেলার কথা কি ভুলে গেছিস? ওইভাবে কানের নিচে বসাবো। সুমাইয়া বাড়তি আর কোনো কথা উচ্চারণ করল না। বুঝতে পারলাম মেয়েটি অভিমান করেছে আমার উপর। আমি দ্রুত উঠে সোজা টয়লেটে প্রবেশ করলাম। সুমাইয়ার ব্যাপারে কয়েকটি কথা। আমার 2.5 বছরের ছোট, অনেক রাগী আর জেদি একটা মেয়ে। ছোটবেলায় একদিন আমার সাথে একটা খেলনা নিয়ে ঝামেলা হয়েছিল, তো আমি এক থাপ্পড়ে বেহুশ করে ফেলছিলাম। আমি তো তাকে থাপ্পড় মেরে তাদের বাড়ি থেকে পালিয়েছিলাম। পরে মায়ের কাছে শুনি সুমাইয়ার অনেকখানি ঠোঁট কেটে গেছিল, এখনও নাকি সেই দাগটা স্পষ্ট বোঝা যায়। আমি সেই ছোটবেলা দেখেছি তাকে, বেশ নাদুস নুদুস চেহারা, গালের টোল পড়া, যা ভীষণ ভালো লাগত। হাত দুটি তুলতুলে নরম ছিল। আমি ঠিকমতো কোলে নিতে পারতাম না, তবুও সে আমার কাছে ছাড়া থাকতো না। চেহারাটা ছিল পরীর বাচ্চার মতো, গোমের মতো সাদা ফর্সা। থাপ্পড় মারার 5 বছর পর তাদের বাড়ি যাই, লজ্জায় যেতাম না। মা, খালামণি, খালু, খালাতো ভাই সবাই অনুরোধ করত, বাট যেতাম না। যদিও আমাদের বাড়ি একই গ্রামে, তবুও যাইনি 5টি বছর। সুমাইয়াকে যখন থাপ্পড় মেরে ঠোঁট কেটে দিছিলাম, তখন সে ক্লাস 4-এ পড়ত, এখন ক্লাস 9-এ পড়ে। হঠাৎ কি মনে করে তাদের বাড়িতে গেলাম। সবাই অবাক, এত বছর পর ইউসুফের আগমন। সবার মুখে একই কথা। আমি কিছু না বলে বসে পড়লাম বারান্দায়। খালামণি আমার জন্য 1 মগ পানি আর সাথে আমার প্রিয় নারিকেলের চিরা হাতে ধরিয়ে, নেখা, সুমাইয়া বানিয়েছে, বেশ আইস করে খেলাম। অনেকদিন হলো খালাবাড়ি আসি না, তাই বাড়ির ভিতরে ঘুরঘুর করতে থাকলাম। এক পর্যায়ে মনে ইচ্ছা পোষণ করলাম ছাদের ওপর একটু ঘুরতে যাব। অমনি ব্যাচ সাথে সাথে হাঁটা দিলাম। চারিদিকে বেশ সুন্দর পরিবেশ, ভালোই লাগছে। ঘুরতে ফিরতে দুপুরের সময় উপস্থিত হলো। আমি ছাদেই আছি, হঠাৎ দেখি একটি সুন্দরী ললনা গোসল করে তোয়ালে মাথায় দিয়ে কাপড় নাড়তে আসছে। আমাকে দেখেই মুখ ঢেকে সিঁড়ি বেয়ে মামা করতে করতে নিচে নেমে পড়ল। আমি হতবম্ব হয়ে চেয়ে রইলাম। কি হলো এটা?
আমি কি করলাম? আর এত সুন্দর মেয়েটাই বা কে? এক পলক দেখেই আমার ভালো লাগে যায়, খুব ইচ্ছা জাগে আরেক পলক দেখব। আমি নিচে নেমে খালামণিকে জিজ্ঞেস করলাম, মেয়েটি কে? কেন চিনিস না? চেনারও কথা না, তুই 5 বছর এ বাড়িতে পা দিস না, আবার সময়েও তোদের বাড়ি যায়নি। আসলেই তাই, এক গ্রামে বাড়ি হলেও আমাদের 5 বছরের ভিতর দেখা হয়নি। আমি আদা জল খেয়ে লেগেছি সুমাইয়াকে এক পলক দেখব, কিন্তু কোনো উপায় নাই। একবার দেখলাম বেচারি আমার সামনে আসলো, তাও বড় ওড়নায় নিজেকে আবৃত করে, মনে হচ্ছে 30 বছরের খালাম্মা, কিন্তু তা তো নয়, ভিতরে মুক্ত রয়েছে। খালামণিকে বললাম, খালা, সুমাইয়া আমার সামনে আসছে না কেন? আর বলিস না, ও সবার সামনে যায় না, একদম খাঁজ পর্দা করে। অনেক ট্রাই করেছি তারপর থেকে তার চেহারাটা এক পলক দেখব, কিন্তু দেখতে পারিনি আজও। এভাবে আমরা এসএসসি এইচএসসি পাশ করে আমি 2য় বর্ষ পড়ছি, আর সুমাইয়া 1ম বর্ষে ভর্তি হবে ইংলিশে। আমি দ্রুত ফ্রেশ হয়ে একটা শার্ট পরে রওনা করলাম টার্মিনালের দিকে। 10 মিনিট পর পৌঁছে গেলাম আসসুন্না ট্রাস্টে। দেখি হাতে একটি প্যাকেট, পিঠে একটি কালো ব্যাগ নিয়ে কালো বোরখায় আবৃত একজন ললনা দাঁড়িয়ে আছে, তার চোখটাও দেখা যাচ্ছে না। কাছে যেতেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের জবাব দিয়ে একটা রিক্সা ডাক দিলাম, কিন্তু সুমাইয়া বলল, ভাইয়া আমি রিক্সায় যাব না, অটোই চলুন। তা রিক্সায় প্রবলেম কি? আসলে রিক্সায় জায়গা কম, 2 জন গা ঘষে বসা লাগবে। আপনার শরীরে বা আমার শরীরে স্পর্শে হয়তো মনের ভিতরে কুমন্ত্রণা জাগ্রত হতে পারে, তখন পরস্পর গুনাহগার হয়ে যাব। সো অটোই বেটার আমাদের জন্য। আমি কথা না বাড়িয়ে অটোই উঠলাম। ভর্তির সমস্ত কর্মকাণ্ড পরিসমাপ্তি করলাম। সুমাইয়াকে গাড়িতে উঠে দিতে হবে। এদিকে দুপুর হয়ে যাচ্ছে, কিছু না খাওয়ালে কেমন দেখায়। পকেট সম্পূর্ণ ফাঁকা, বুঝতেই পারছে সবাই। গত 3 দিন যে ধকল গেছে তাতে আর থাকার কথা না। পকেট চেক করে দেখি একটা 50 টাকার নোট। আমি তো মহা খুশি। হঠাৎ টাকা কোথা থেকে আসলো? যাই হোক, সুমাইয়াকে বললাম, চল কিছু খাই, বাসে উঠিয়ে দিব, বাড়ি চলে যাস। জি খেতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? খাওয়া বিল আমি পেইড করব। আমাকে তো খুশির ঠেলায় নাচতে ইচ্ছা করছে। বিল সে দেবে, আবার এই সুযোগে তার চেহারাটা দেখার 16 কোলা পূর্ণ হবে। বেশ পাট নিয়ে কেমন হয় বল? তুই আসলি এই প্রথম, আর তুই বিল দিবি, বিষয়টা কেমন হয়ে যায় না? থাক, খাবো না তাহলে। আরে রাগ করিস কেন? চল তুই বিল দেস। আমরা একটি হোটেলে কেবিনে প্রবেশ করলাম। খাবার অর্ডার দিতে যাব, এমন সময় সুমাইয়া, মামা আমাদের দই মিষ্টি দেন। আমি তো অবাক, এটা আমরা খুব পছন্দ, সে কেমনে জানে? যাই হোক, কথা না বাড়িয়ে তার বদনখানি এক পলক দেখার ইচ্ছায় অধীর আগ্রহে চেয়ে আছি। আমাদের খাবার দেওয়া হলো। আমি না খেয়ে ওর দিকে তাকিয়ে আছি। সুমাইয়ার চোখটাও দেখা যাচ্ছে না, কালো নেকাবে সেটাও ঢাকা পড়ে আছে। আমার এমন ছন্ন ছাড়া চাহনি দেখে, কি ব্যাপার ভাইয়া, খাচ্ছেন না কেন? একটু লজ্জা পেয়ে মুখে 2 চামচ দই নিলাম। বেশ মজা, চরম তৃপ্তিতে খেতে লাগলাম। খাওয়ার ফাঁকে তার দিকে তাকিয়ে দেখি বেচারি নেকাবে নিচ গিয়েই খাচ্ছে, মাঝে মধ্যে নেকাবে মেখে যাচ্ছে। আমি অনেকটা ভাব নিয়ে, কি ব্যাপার, এমন খ্যাতমার্কা স্টাইলে খাচ্ছিস কেন? নেকাবটা সরিয়ে খেলে প্রবলেম কি? প্রবলেম অনেক। আপনাকে আমার মুখ দেখালে আমি গুনাহগার হব। কীরকম? আমি তো তোর খালাতো ভাই, এখানে গুনার কি হলো? বিষয়টা হচ্ছে, যাদের সাথে আমার বিয়ে হারাম, শুধু তাদেরকেই আমার মুখ দেখাতে পারবো। সূরা নিসা 23 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকন্যা, ভগ্নীকন্যা, তোমাদের সে মাতা যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাকো, তবে এ বিবাহে তোমাদের কোনো গুনাহ নাই। তোমাদের ওরসজাত পুত্রদের স্ত্রী এবং 2 বোনকে একত্রে বিবাহ করা, কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমা করি, দয়ালু। এদের সাথে আপনার বিয়ে হারাম, সো তাদেরকে আপনি দেখতে পারবেন। অত্র আয়াতে যেহেতু খালাতো বোন উল্লেখ নাই, তাহলে আপনার সাথে আমার বিয়ে বৈধতা আছে। সো এই জন্য আমার মুখ আপনি দেখলে দুজনেই গুনাহগার হব। বুঝলাম, অনেক পাখনা হয়ে গেছস দেখছি। তোর চোখও দেখা যাচ্ছে না। আজকাল তো দেখি সব কিছু ঢেকে ঢুকে মুখ খোলা রাখে। তাদের কি পর্দা হয় না? না ভাইয়া, পর্দার কিছু শর্ত আছে, পূর্ণ পর্দার শর্তাবলী। অনেক মা বোনেই পর্দা করে, কিন্তু অনেকেই জানেই না পূর্ণ পর্দা কাকে বলে। এর জন্য কি কি শর্ত রয়েছে? পূর্ণ পর্দার শর্তাবলী হচ্ছে: 1. কোনো জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে
এক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত পূর্ণ শরীর আবৃত করা, মুখ ও চোখের উপর নেকাব রাখা, হাত মোজা ও পাও মোজা পরিধান করা। 2. বোরকার কাপড় ভালো ও শালীন হওয়া, আকর্ষণীয় কারুকাজ ও নকশা না থাকা, অর্থাৎ বোরকা আকর্ষণীয় না হওয়া। আজকাল বিভিন্ন প্রিন্টের বোরকা পাওয়া যায়, যথাসম্ভব এর থেকে এড়িয়ে থাকা। তদ্রূপ কালো কাপড়ের উপর আকর্ষণীয় কাজও যেন না হয়। 3. বোরকার কাপড় মোটা হওয়া, এমন পাতলা না হওয়া যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। 4. অধিক ঢিলাঢালা বোরকা হওয়া, এমন আঁটসাঁট না হওয়া যে বোরকা শরীরের সাথে লেগে থাকে কিংবা পরিধানের পর শরীরের কোনো অঙ্গ প্রকাশ পায়। 5. বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার না করা, এটাও সরই পর্দার অংশ। 6. এমন অলংকার পরে বাইরে না যাওয়া যা পরিধান করে চললে আওয়াজ হয়, যেমন নূপুর, কাঁচের চুড়ি ইত্যাদি। 7. চিকন ও লম্বা হিল বিশিষ্ট জুতা পরিধান না করা, যেন চললে স্বাভাবিকতা বজায় থাকে। 8. উঁচু করে খোপা বা চুল না বাঁধা। 9. গায়রে মাহরামের সাথে অপ্রয়োজনীয় কথা বলা ও সালাম দেওয়া নেওয়া থেকে বিরক্ত থাকা। একান্তই জরুরি প্রয়োজনে বলতে হলে কোমলতা পরিহার করা। 10. সফর সম দূরত্বে কিংবা ফিতনার আশঙ্কা থাকলে মাহরাম পুরুষের সঙ্গে যাওয়া। আল্লাহ আমাদের সকল মুসলিম মা বোনকে পরিপূর্ণভাবে পর্দা করার তৌফিক দান করুক। আমি আমিন বললাম মনের অজান্তেই। খাওয়া দাওয়ার পর্ব পরিসমাপ্তি করে হোটেল থেকে বাইরে বের হলাম। সুমাইয়া হাতের ব্যাগটি আমার দিকে বাড়িয়ে, নিন, আপনার জন্য এনেছি। কি এটাতে? আপনার পছন্দের নারিকেলের চিরা, খেজুরের পাটালি ও কিছু পিঠা, আর সাথেই 1000 টাকা নিন। আমি দরিদ্র হতে পারি, কিন্তু ছোট লোক নই, তাই টাকাটা হাতে নেবার আগেই, কিসের টাকা? কে দিয়েছেন? আরে নিন, কেউ একজন দিয়েছে, পরে বলবো। আপনার জন্য বৈধ আছে নেওয়ার। কথা না বাড়িয়ে টাকাটা পকেটে ভরলাম। সুমাইয়াকে বললাম আমার মেসে চল, বাট সে বলল আরেক দিক যাব, আজ দেরি হয়ে গেছে, জোহরের সালাত পড়তে হবে, তাছাড়া বাড়ি যে সালাত পড়লে কাজা হয়ে যাবে। আমার মেসে চল, নামাজ পড়ে চলে যাস। জাজাকাল্লা খায়ের ভাইয়া, থাক, যাচ্ছি না আজ সুন্নাহে আমার বান্ধবীর হস্টেল থেকে সালাত আদায় করে ইনশাআল্লাহ রওনা করব বাড়ির দিকে। তাকে অটোয় উঠিয়ে দিলাম, ফুরফুরে মন নিয়ে মেসের দিকে রওনা করলাম। ভাবছি টাকাটা কে দিতে পারে। হঠাৎ ফোনের মেসেজ রিংটোন বেজে উঠল। তাকিয়ে দেখি টাকাটা আমি নিজে দিয়েছি, খরচ করবেন। তখন সরাসরি যদি বলতাম আমি দিচ্ছি, তাহলে হয়তো টাকাটা নিতেন না। নিজের প্রতি যত্ন নেবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, চোখ মুখের বেহাল অবস্থা আপনার, নিয়মিত ঘুমাবেন, ভালো থাকবেন। যা ভেবেছিলাম তাই হলো, কারণ ইতিপূর্বে এমন অনেক হয়েছে। সুমাইয়ার নাম্বার থেকে মাঝে মধ্যে 50 বা 100 টাকা বিকাশ থেকে ফ্লেক্সি আসে আমার ফোনে। আমি ফোন ব্যাক করলে সে রিসিভ করেন না, কথাও বলেন না। তাই আর এখন ব্যর্থ প্রচেষ্টা করছি না। নেক্সট দিন দেখা হলে জিজ্ঞেস করব। আর খাবারের বিষয়টা হলো, সুমাইয়া খুব বোঝে আমাকে। যখন বাড়ি থাকতাম তখন সে তার বাড়িতে ভালো কিছু তৈরি হলে আমাকে না দিয়ে খেত না। খালামণিকে দিয়ে আমাকে ফোন করিয়ে নিয়ে যাবে, আর না হলে আমার ছোট বোন রজনীর মাধ্যমে খাবার আমার বাড়ি পৌঁছে দেবে। সে কখনো আমার সামনে আসে না। একান্ত প্রয়োজনীয় কথা যেগুলো না বললে নয়, জাস্ট সেগুলো ছাড়া অতিরিক্ত কোনো কথা বলে না। এই তো আমি যখন মাঝে মধ্যে মেস থেকে বাড়ি যাই, যদি শুনতে পাই ওই বাড়িতে এসেছি, তাহলে কিছু পিঠা বা যে কোনো খাবার নিয়ে আমাদের বাড়ি উপস্থিত হবে। রজনী এবার 8ম শ্রেণীতে পড়ে। সে সুমাইয়ার চরম ভক্ত। রজনী সুমাইয়াকে ছাড়া কিছুই বোঝে না। গুজনের সম্পর্কটা খালাতো বোন হলেও তার থেকে গভীরে, অনেকটা আপন বোনের মতো। সুমাইয়ার বাবা সম্পদশালী, তাদের তুলনায় আমাদের সম্পদ অতি সীমিত। আমার বুঝে আসে না সে কেন আমার প্রতি এত সহানুভূতি প্রদান করে। তার হাবভাবে কখনো প্রকাশ পায়নি সে আমাকে ভালোবাসে। আমার তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না, শুধুই খালাতো বোন। তাছাড়া অন্য ভাবনা মনের ভেতরে নাই। আমার মনের ভেতরে বর্তমান শিকড় গজিয়েছে একমাত্র সুমি। প্রথমে আমার উদ্দেশ্য ছিল প্রেম করব, এনজয় করব, পরে বাদ। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। সুমি আমার মনের ভাবনার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। সুমির ব্যবহারে তার প্রমাণ করছে সে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এসব চিন্তাভাবনার মাধ্যম দিয়ে মেসে প্রবেশ করলাম বিকাল 4টার সময়। গোসল করে মিলটা খেলাম। একটু গড়াগড়ির উদ্দেশ্যে বেডের ওপর শরীরটা এলিয়ে দিতেই গভীর ঘুমে হারিয়ে যাই।
হঠাৎ মাগরিবের টাইম নিয়ে ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি সুমির ফোন। রিসিভ করে অপর পাশে শুনতে পেলাম মিষ্টি কণ্ঠে, কি ব্যাপার, অবেলা ঘুমাচ্ছ কেন? শরীর খারাপ করেছে? না, ক্লান্ত দেহে ঘুমিয়েছি আর টের পাইনি, যার কারণে সন্ধ্যা। বলছিলাম কি করবা এখন? কি? কিছুই না, আমার একটু মার্কেটে কাজ ছিল, যেতে পারবে আমার সাথে? তার মুখে এমন কথা শুনে মনের ভেতরে আনন্দে আতশবাজি ফুটে উঠল। বেশ উচ্ছ্বাস নিয়ে, অবশ্যই, তোমার জন্য এ বান্দার জান কুরবান। কখন কোথায় আসতে হবে শুধু লোকেশনটা বলে দাও। বেশ, কথার ফুটানি আছে দেখছি তোমার। দেখতে হবে না কাটা। বুঝলাম। তুমি আমার মেসের সামনে আসো, দুজন রিকশায় চলে যাব। আচ্ছা, আসছি। আমি দ্রুত পায়ে তার মেসের দিকে রওনা করলাম। 5 মিনিট ভিতরে সেখানে পৌঁছালাম। দেখি সুমি একটা নীল রঙের 3 পিস পরেছে। মাথায় ওড়না না থাকার কারণে চুলগুলো হালকা ফুরফুরে বাতাসে উড়াউড়ি করছে। দেখে অনিন্দার অপুষের মতো, একদম ননীলপুরী নীলাঞ্জনা। আমি তার দিকে অপালক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ কাছে এসে, ইউসুফ, এভাবে আমাকে দেখার কি আছে শুনি? বেশ দরদ মাখা কণ্ঠে কথাটা উচ্চারণ করল সুমি। আমি একটু পাট নিয়ে, তোমার রূপে বিমোহিত গো। হে প্রেয়সী, মন চায় সারাটা জীবন তোমাকে ভালোবাসি। আমার কথা শুনে হা 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 করে মিষ্টি কণ্ঠে হাসি দেয়, যা আমার হৃদয় ছুঁয়ে যায়। দুজন রিকশায় উঠে রওনা করলাম। মার্কেটে ঘুরেই যাচ্ছি, বিভিন্ন দোকানে। চরম রাগ হচ্ছে সুমির ওপরে, কেন যে আসলাম তার সাথে, ভাবতেই নিজেকে ধিক্কার দিচ্ছি। আর মনে মনে নিজেকে বলছি, আহাম্মক কোথাকার, মেয়েটির প্রেমে কেন পড়লি? এসব ফালতু কাজে জড়ানো ঠিক হয়নি তোর। অনেকগুলো দোকানপাট ঘুরে কি কি যেন কিনলো, রাগ করে চেয়েও নেখিনি। আমার খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে মেজাজটা বিগড়িয়ে যাবে। রাত প্রায় 9টা বাজে। সুমি আমাকে বলল, চলো ফুসকা খাই, সাথে পায়রা চত্বরে বেল্লে শরবত খাবো। রাজি হলাম। কোনো কথা না বলে সুবোধ বালকের ন্যায় তার পিছু নিলাম। ফুসকা আমার পছন্দ না তেমন, তবু 1 প্লেট টক খাওয়ার আশায় খেলাম। টক খুব প্রিয় আহার, সেটা যদি হয় তেঁতুলগোলা, তাহলে তো কথাই নেই। যাই হোক, ফুসকা পর্ব পরিসমাপ্তি করে এবার শরবতের দোকানে দাঁড়িয়ে 2 গ্লাস শরবত চাইলাম। আমি ঢকাটকের 1 গ্লাস শেষ করে দিলাম। সুমি না খেয়ে আমার দিকে চেয়ে মিটিমিটি হাসে। আমি, কি ব্যাপার, না খেয়ে চেয়ে আছো কেন? তোমার খাওয়া দেখছি, নাও আমার গ্লাসটা খাও। আমি কোনো কথা না বলে ঢকাঢক খেয়ে সাবার করে দিলাম। সুমি আমার কাণ্ড দেখে হা হা করে হাসি দিয়ে, সেদিন ফেরিতে যেমন করেছিলাম আজ তুমি তাই করলে। বেশ লজ্জা পেলাম তার কথায়। সমস্ত খরচ সুমি বহন করল। আমি কোনো কথা বলিনি, টাকা দেব কি দেব না বা দেওয়ার চেষ্টাও করিনি। মার্কেটে সমস্ত কিছু শেষ করে মেসের দিকে রওনা করলাম। সুমির মেস আমার মেসের পূর্বে, তবে রাস্তাটা এক। তার মেসে নামিয়ে দিয়ে রিকশাকে বললাম, মামা চলুন, আমি ভাড়া দেব। সুমি, না না মামা, ভাড়া নিবেন না। ইউসুফ, তুমি এখানেই নেমে পড়ো, কথা আছে, রিকশা ছেড়ে দাও। আমি কথা না বাড়িয়ে তাই করলাম। একটা শপিং ব্যাগ এগিয়ে, এই নাও, এটা তোমার জন্য, রুমে যেয়ে খুলে দেখবা। কথা শেষ হবার সাথে সাথে মেসের ভিতরে প্রবেশ করলো সুমি। আমি কিছু বুঝলাম না কেন আমাকে ব্যাগটি দিচ্ছে, তবে বুঝতে বাকি নাই, কারণ সুমি আমাকে বর্তমানে যথেষ্ট খোঁজ খবর নিচ্ছে, যেমনটা বফ গফ পরস্পর নেই। আমি আর কথা না বাড়িয়ে মেসের দিকে হাঁটা দিলাম। রুমে প্রবেশ করেই ব্যাগটি খুলে দেখি একটা অ্যাশ কালারের টি শার্ট, বেশ চমৎকার দেখতে, ভীষণ পছন্দ হয়েছে। সাথে সাথে গায়ে দিলাম। রুমমেটকে বললাম, পিক তুলে দাও। কয়েকটি পিক সুমির মেসেঞ্জারে সেন্ড করে, অতুলনীয় পছন্দ তোমার, সাথে তুমিও অনেক সুন্দর, সত্যি ভালোবাসি তোমায়, কথাটি লিখলাম। এভাবে রাত 11টা বাজলো। হঠাৎ মনে পড়ল লিজার কথা। সারাদিনে ব্যস্ততার কারণে খোঁজ নেওয়া হয়নি। ফোন করলাম, কিন্তু ওয়েটিং দেখাচ্ছে। বেশ কয়েকবার অনবরত ফোন করলাম, কোনো রকম ফোন রিসিভ হলো না। ভাবলাম পরে ট্রাই করব। রাত 12টার পর ফোন করলাম, কিন্তু দেখি বেচারা এখনও বিজি। মেজাজটা খিটখিটে হয়ে গেল, আর ফোন না করে ঘুমিয়ে পড়লাম। সকালে সুমির সাথে বেশ অনেকক্ষণ চ্যাটিং করার পর লিজাকে আবার ফোন করলাম। মেজাজটা ভীষণ গরম হলো, এখনও সেই ওয়েটিং, আর ফোন করলাম না। সেদিন বিকাল আবার ট্রাই করলাম, কিন্তু তখনও সেই ওয়েটিং। রাগ করে কয়েকবার ফোন করার পর ভাবলাম এটাই লাস্ট ফোন। ফোনটা রিসিভ হলো। কিরে, কেমন আছিস তোরা? আমার তো সমস্ত দেহ রাগে জ্বালাপুরা শুরু হয়েছে, তবু শান্ত হয়ে, সব ভালো, কিন্তু গতকাল থেকে ফোন ধরছিস না কেন? আর বলিস না, এক ভাইয়ার সাথে কথা বলছিলাম, ভাইয়া শব্দটি শুনে রাগ হলো। রেগে বললাম, এই ভাইয়া একদিন তোর ভাতার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলিস এসব? শোন ইউসুফ, তোকে পরে ফোন দেবো, এখন বিজি রাখি, বলেই ফোনটি কেটে দেয়। আমার খুব রাগ হলো।
পরে এক মাধ্যমে জানতে পারলাম লিজা বফের সাথে ঝগড়া করে ঠিকমতো খাওয়া দাওয়া করনি, যার কারণে গ্যাসের প্রবলেমে এমন অসুস্থ হয়েছে। আর তার খেসারত বফের সাথে ঝগড়া করে না খাওয়া দাওয়া করে লিজা এমন অসুস্থ হয়েছে, যার খেসারত গত কয়েকদিন আমরা দিয়েছি। সেই বান্দি এখন আমাদের অ্যাভয়েড করছে। কি আক্কেল তার, যে আমরা কয়েকজন তার জন্য কত কষ্ট করলাম, আর সে আমার ফোন পেয়ে 2টা দিনের ভিতর একটা ফোন ব্যাক করতে পারলো না। এটাই প্রচলিত সমাজের ছেলেমেয়েদের জাস্ট ফ্রেন্ড নামের বন্ধুত্ব। আমরা যুব সম্প্রদায় মনে করি কলেজ ভার্সিটিতে মেয়ে বন্ধু ছাড়া যেন জীবন অচল। তাদের সাথে মেশামেশি, সেলফি পিক, ক্যাম্পাসে আড্ডা, ঝালমুড়ি, ফুসকা, আইসক্রিম না খেলে যেন শিক্ষা জীবন অপূর্ণ রয়ে যায়। আধুনিকতার ছোঁয়ায় আমাদের ধর্ম, সমাজ, কৃষ্টি কালচার সব ভুলে গেছি। গ্রহণ করেছি পাশ্চাত্য শিক্ষানীতি, যেখানে ছেলেমেয়ের অবাধ মেলামেশা, সর্বদা যৌনতা, পরস্পর ছেলেমেয়ে একসাথে জাস্ট ফ্রেন্ডের নামে ক্যাম্পাসে ঘোরাঘুরি, পার্কের সময় কাটানো, রাতে ফেসবুকে চ্যাটিং, কিছুদিন পর খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড, তারপরে হঠাৎ প্রেমের প্রস্তাব। এই প্রস্তাবে আমরা হয়ে যাচ্ছি বফ গফ, যেমনটা আমি আর সুমি হয়েছি। একটা পর্যায়ে বফ গফের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে তখন আর একা থাকা সম্ভব হচ্ছে না। বিভিন্নভাবে ছলে বলে কৌশলে আমরা গফকে নিয়ে হয়তো মেসে, হোটেলে বা কোনো নির্জন জায়গায় আমরা আমাদের কুপ্রবৃত্তি চরিতার্থ করছি, যার ফসল জারদ সন্তানগুলো। সমাজের ভয়ে বাচ্চাগুলো নষ্ট করে ফেলছি বা কোনো আবর্জনার ডাস্টবিনে রেখে আসছি, যেমনটা কিছুদিন পূর্বে এক মহিলা হোস্টেলে ট্রাঙ্কের ভিতরে নবজাতক পাওয়া গেছে। আমরা কখনো ভাবছি না কিয়ামতের দিন এই সন্তানই আমাদের জন্য জাহান্নামী হওয়ার বড় মাধ্যম হবে। সেদিন এই সকল অবৈধ বাচ্চাগুলো সাক্ষী দেবে, এই জেনাকারিনীর অবৈধ ফসল আমি। পৃথিবীর আলো বাতাস দেখার আগেই আমাকে তারা হত্যা করেছে। মেয়ে বন্ধু হতে সাবধান, তেমনি বোনেরা ছেলে বন্ধু হতে সাবধান। কেউ স্বার্থ ছাড়া আপনার আমার পিছনে ঘুরবে না, যেমনটা আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। লিজার জন্য নয়, সুমির জন্য, কারণ আমি তাকে পছন্দ করতাম। সাবিত গিয়েছিল লিজাকে পছন্দ করত তাই। বাকি বন্ধুগুলো তাদের পকেটের টাকা, সাথে সময় নষ্ট হবে তাই তারা বিভিন্নভাবে অজুহাত দেখিয়ে আমাদের ছেড়ে চলে আসে। লিজা আমাদের ভুলে যায় কারণ সে অকৃতজ্ঞ, তার ভিতরে কৃতজ্ঞতা প্রকাশের মতো জ্ঞান নেই, কারণ সে আধুনিক যুগের মেয়ে, সে ধর্মকে মান্য করে না, যার কারণে তার জ্ঞানের স্বল্পতা। আমরা যদি পরিপূর্ণ ইসলামকে আঁকড়ে ধরতাম, পরিপূর্ণ সুন্নত ও আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী চলতে শুরু করতাম, তাহলে আমাদের আজ লিজার কাছ থেকে এমন আচরণের সম্মুখীন হতে হতো না। আমি যদি সার্কাস না দেখতে যেতাম, তাহলে মেসটি ছাড়তে হতো না। যে মেসটি ছেড়ে এসেছি সে মেসে পরিপূর্ণ শরিয়া ভিত্তিক না হলেও সেখানে নিয়মিত সালাট সহ প্রয়োজনীয় ঈমান আমলের প্রচলন ছিল, যা আমার জন্য কল্যাণকর হতো। সবথেকে বড় বিষয়টি হচ্ছে বন্ধু নির্বাচন। এই বন্ধুর কারণে আজ আমার অধপতন। আজিজের জন্য আমি সম্পর্কের ভাবনা মাথায় এনেছি। একটা পর্যায়ে আমি সুমি পরস্পর অনেক কাছাকাছি চলে এসেছি। এখন আজিজের দরকার নেই। আমাদের প্রথমে উচিত সঠিক বন্ধু নির্বাচন করা, কারণ এই বন্ধুই আমাদের জন্য কিয়ামতের দিন সবথেকে বড় বিপদ বা মুক্তির কারণ হবে। মহান আল্লাহ পাক বলেছেন সূরা আজ জুকরুফ 67, বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদা ভীরুরা নয়। দুনিয়ায় যাদের বন্ধুত্ব গয়রুল্লাহর জন্য হয়েছে সেদিন ওই বন্ধু শত্রুতে পরিণত হবে, আর যে বন্ধুত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে সেটা চিরস্থায়ী থাকবে। যেমন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সিও কমকে বলেছিলেন, সূরা আনকাবুত 25। ইব্রাহিম বললেন, পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার জন্য তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ। এরপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং একে অপরকে